নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা বইমেলার ৩১৫ নম্বর স্টলে, কারণ আমার সঙ্গে রয়েছেন ডক্টর নজরুল ইসলাম। দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে লেখা প্রচুর বই এখানে রয়েছে। আমি সহকর্মীকে যে একটু দেখিয়ে দিতে যে কত রকমের বই স্যার লিখেছেন এবং সেই সমস্ত বই তার নিজের সারা জীবনের যেটুকু পুঁজি রয়েছে সেই পুঁজি দিয়ে তিনি এই বই লিখেছেন, যা অবশ্য পাঠ্য আমাদের সকলের জন্য, আমাদের সমাজকে এবং আমাদের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেগুলোকে বোঝার জন্য এই বইগুলো কিন্তু আমাদের অবশ্য পাঠ্য। এবং এরপরই আমরা সরাসরি স্যারের কাছে চলে আসবো আমাদের কিছু প্রশ্ন নিয়ে। স্যার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত জানাই। এই যে মিছিল হচ্ছে, এতে কি সত্যিই কোনো সংহতির গন্ধ আছে? বিভাজনের রাজনীতি কি তৈরি হচ্ছে না? কি প্রভাব পড়বে এতে বাংলায়, কি মনে হয় আপনার? দেখুন, কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল একই কাজ করছে, রাজনীতির সাথে ধর্মকে ব্যবহার করতে চাইছে এবং এটার ফল দেশের পক্ষে ভালো হওয়ার কথা নয়। আমরা যদি ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে যাই, বর্ণের ভিত্তিতে বিভক্ত হয়ে যায়, ভাষার ভিত্তিতে বিভক্ত হয়ে যায়, ইথনিসিটির ভিত্তিতে বিভক্ত হয়ে যায়, তাহলে আমরা দুর্বল হয়ে যাব এবং সেটা আমাদের দেশের পক্ষে কাম্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 42-এ 42, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মানুষ যাকে ভোট দেবে তারা যে 42টা কেন্দ্রের লোকেরাই, ভোটাররাই যদি তাদেরকে জেতান তাহলে 42টা পাবেন। কিন্তু অতীতে যেরকম দেখা গেছে, গতবার পার্লামেন্ট ভোটেও তো 42টার মধ্যে 18টা বিজেপি পেয়েছে। তো অতএব সেরকম কিছু হবে বলে আমার মনে হয় না। স্যার, এই যে ভোটের দামামা বেজে উঠেছে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোই কিন্তু নিজেদের তরফ থেকে প্রচারে একেবারে পূর্ণ শক্তি লাগিয়ে দিয়েছে, এবং যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তিনি রাম মন্দির বিতর্ক নিয়েই কিন্তু এগোতে চাইছেন, সেটাকে অস্ত্র করে এগোতে চাইছেন। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে এই বিতর্ক বা এই প্রচার সব জায়গা থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রায় শোনাই যাচ্ছে না। তিনি এভাবে কেন মুখ লুকিয়ে রয়েছেন? দেখুন, মুখ লুকিয়ে নয়, আপনারা যেটা মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির বিরোধ দেখাতে চাইছেন সেটা আসলে বিরোধ নয়। অন্য নেতাদের বাদ দিয়ে অভিষেককে দ্বিতীয় করে তার উত্তরাধিকারী করার জন্য যা বিরোধ আছে তাই, অতএব কোনো বিরোধ নাই। অতএব এটা পার্টির পরিকল্পনা অনুসারে হচ্ছে, কাকে কখন কথা বলানো হবে। আর স্বাভাবিকভাবে আমাদের এই রাজ্যে প্রায় 30% মুসলিম ভোটার আছে। আর একটা ব্যাপার লক্ষ্য করবেন যে যারা প্রতিষ্ঠিত লোক, ভালো চাকরি করেন, ঝামেলা বোমা পড়লে, গুলি চললে তারা ভোট দিতে যান না। কিন্তু এই পিছিয়ে পড়ার লোকরা যারা খেটে খান তারা কিন্তু বোমাগুলির মধ্যে ভোট দিতে যান। ফলে এই 30% ভোটাররা কিন্তু খুবই বেশি উপযোগী, কারণ এদের প্রায় সকলেই ভোট দেন। অতএব 30%টা আসলে তার থেকে অনেক বেশি। সেই জন্য এদেরকে সন্তুষ্ট রাখার জন্য এখানকার নেত্রী সবসময় চেষ্টা করেন, এখনও করছেন। স্যার, শেখ শাহজাহানের প্রসঙ্গে একটু আসি। সন্দেশখালিতে ইডি অফিসারদেরকে মেরে মাথা ফাটিয়ে দিলেন শেখ শাহজাহান, এবং এরপরে রাজ্য পুলিশের অপদার্থতার কথা তো আমরা দেখতেই পেয়েছি, এবং কেন্দ্র থেকেও সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এখনও অধরা রয়েছেন শেখ শাহজাহান। এখন মানুষের এখন একটা চিন্তা এসেছে যে নিশ্চয়ই এর পেছনে, শেখ শাহজাহানকে এভাবে লুকিয়ে রাখার পেছনে কোনো বড় হাত রয়েছে, এবং হতে পারেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, হতে পারেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার কি মনে হয়? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কেউ না, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির আত্মীয়, এছাড়া বড় নেতা নন। এর পিছনে হাত মমতা ব্যানার্জিরই আছেন। আপনারা সাক্ষাৎকারে দেখেছেন যে মমতা ব্যানার্জি সিপিএম থেকে এসেছিল, বলছেন যে সিপিএমের সব লোক খারাপ না, ও এলাকায় জনপ্রিয় এলাকায় কাজ করে। তো মমতা ব্যানার্জি তো মনে করেন যে শেখ শাহজাহান ভালো লোক। তিনি যেমন মনে করেন যে অনুব্রত মণ্ডল খুব ভালো লোক, ওনার ব্রেনে অক্সিজেন কম যায়, তো অক্সিজেন কম গেলেও ভোট লুট করতে পারেন। শাহজাহান এমন ভালো লোক যে তিনিও ভোট লুট করতে পারেন। তো এই ভোট লুট করার লোক না থাকলে তো তারা জিতবেন না। অতএব এরা খুবই দরকারি লোক। স্যার, একটা শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম
তিনি বলছেন যে চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কলঙ্ক নেই, তিনি একেবারে স্বচ্ছ এবং শুভ্র। আমাদের কোনো দোষের ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দেওয়া চলতে পারে না এবং আমাদের ওপর কালিমা লেপন করা হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটাতে একদম মোসাহেবি করা। এর আগেও আপনার বক্তব্য শুনেছেন যে তিনি যাতে টিকিটটা পান, আবার মন্ত্রী হন, লালবাতি আলম গাড়িটা থাকেন, এই জন্য এসব বলা। পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছেন, হাজতে আছেন, তার বিরুদ্ধে যে প্রমাণ সেটা আদালতে মান্যতা পেয়েছে। তো পার্থ চ্যাটার্জি যে দলের 2 নম্বর নেতা, মমতা ব্যানার্জি সেই দলের 1 নম্বর নেত্রী। পার্থ চ্যাটার্জি যে মন্ত্রিসভার সদস্য, মমতা ব্যানার্জি সেই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী। সংবিধানের যে ধারা আছে সেখানে তো পরিষ্কার বলা আছে যে দায়িত্ব যৌথ। তাহলে পার্থ চ্যাটার্জির অপরাধের দায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারে না। জ্যোতিপ্রিয় মল্লিকের অপরাধের দায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারে না। পুর নিয়োগের দুর্নীতির দায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারে না। তো এই সবগুলো, এই অপরাধ করাগুলো যদি অলংকার হয় তাহলে কলঙ্ক নাই। চাকরি বিক্রি করা অলংকার, রেশন বিক্রি করা অলংকার, পুর নিয়োগের দুর্নীতি অলংকার, তাহলে কলঙ্ক কোথায়?